আপনারা সকলেই খবর পেয়ে গিয়েছেন এই মুহূর্তে পাকিস্তান কার্যত আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। ভারতের সঙ্গে যুদ্ধ বিরতির জন্য সহমত পোষণ করতে তারা বাধ্য হয়েছে। ভারত যুদ্ধ বিরতির কথা বলেনি। পাকিস্তানের ডিজিএমও, ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস, ভারতের ডিজিএমও কে ফোন করে আমেরিকার মধ্যস্থতায় কার্যত ভারতের সঙ্গে এই মুহূর্তে সংঘর্ষ চুক্তি বিরতিতে আসতে কার্যত বাধ্য হয়েছে। কেন বাধ্য হয়েছে সে কথা আপনাদের সামনে আমি বলবো, কিন্তু তার আগে আপনারা জানেন যে 1947, 1965, 1971, 1999 এর পর আবার 2025 আরো একবার ভারতের পায়ের কাছে কার্যত পড়তে হলো। সেই ছবি আমাদের থাম্বনেলে আপনারা দেখেছেন। ঠিক যেভাবে নিয়াজি 1971 সালে কার্যত আত্মসমর্পণ করে ভারতের কাছে চুক্তি স্বাক্ষরিত করতে বাধ্য হয়েছিল, এটাও একই রকম। তার কারণ যে কোনো শর্তে ভারতের প্রত্যেকটি শর্ত মেনে নিয়ে পাকিস্তান এই মুহূর্তে সিজফায়ার করেছে, অর্থাৎ কোন রকমের আকাশ, নৌ, জলপথে, স্থলপথে কোথাও তারা প্রত্যাঘাত আঘাত কিচ্ছু করবে না। ভারত তাতে সম্মতি প্রকাশ করেছে। কিন্তু খুব স্বাভাবিকভাবেই আপনাদের মনের মধ্যে প্রশ্নটা উঠছে, আমার মনের মধ্যেও প্রশ্ন উঠছে যে একটা বড় অপরচুনিটি কি তাহলে আমরা হারিয়ে ফেললাম? এই প্রশ্নটার উত্তর হয়তো এই পর্বে আজকে আমি দিতে রেডি হয়ে আসিনি, আগামী পর্বে দেব, কিন্তু আপনাদের কাছে এই প্রশ্নটা চাইলাম উত্তর লেখার জন্য। ভারত কি একটা অপরচুনিটি নষ্ট করলো? আমরা কি খুশি হলাম? পাকিস্তানের আত্মসমর্পণ, নিশ্চিতভাবে পাকিস্তান কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা আমি শোনাচ্ছি আপনাদের। এবার কেন পাকিস্তান আত্মসমর্পণ করলো সেটাও শোনাচ্ছি। কিন্তু এতেই কি আমরা খুশি হলাম, নাকি আমাদের আরো বেশি কিছু আকাঙ্ক্ষা ছিল? পাকিস্তান এই যে যুদ্ধ বিরতি অংশগ্রহণের যে কথা বলেছে, তারা কি আবার এটাকে লঙ্ঘন করবে না? সেইগুলো এবার আসুন একটা একটা করে আপনাদের সামনে বলি। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। দেখুন, আপনাদের সামনে আমি এই কথা বলতে চাই যে পাকিস্তান কেন আত্মসমর্পণ করলো তার বেশ কিছু রিজন রয়েছে। তার মধ্যে এখনো পর্যন্ত যেটুকু তথ্য পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে পাকিস্তানের 4 বিলিয়ন জিডিপির 4 বিলিয়ন ইকোনমি তাদের চলে গিয়ে ওয়াইপড আউট। এই মাত্র 2-3 দিন যুদ্ধ করতে গিয়ে তাদের 4 বিলিয়ন ইকোনমি ওয়াইপড আউট। ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছিল, সেই তথ্যটা আগেই ভারত ফাঁস করে দিয়েছিল। এবং আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের কাছ থেকে তারা গত দিনে 1 বিলিয়ন লোন পেয়েছিল। সেই লোন নিয়ে তারা কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেছিল, কিন্তু ভারতের গত দিনের একটা আজকের একটা সিদ্ধান্ত ভারত বলে দিয়েছিল। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী আমাদের কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা হওয়ার পর একটা কথা পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছিল যে এর পরে পাকিস্তানের তরফ থেকে যদি কোনো টেরর অ্যাটাক হয় তাহলে দ্যাট উইল বি কনসিডার্ড অ্যাজ এ অ্যাক্ট অফ ওয়ার and India will consider nothing. India is not going to ask to any other country, just India will retaliate. এই কথাটা পাওয়ার পর কার্যত কেঁপে গিয়েছিল পাকিস্তান, কারণ পাকিস্তান বুঝে গিয়েছিল যে এখনো পর্যন্ত যে যুদ্ধ খেলাটা ভারত তাদের সঙ্গে অন্তত করেছিল সেটা ভারতের 1% নয়। তার কারণ তারা সর্বশক্তি দিয়ে ভারতের ওপর ঝাঁপিয়ে পড়েছিল। তারা বুঝতে পারেনি আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা এতটা মজবুত। আমরা গিয়ে পাকিস্তানের প্রত্যেকটা 3 থেকে 4টে এয়ার ডিফেন্স সিস্টেম সেটাকে আমরা ভেঙে দিয়েছি। এখানে আসি আমরা কি কি পেলাম। আমরা যা পেলাম সেটা হচ্ছে অফিসিয়ালি যেগুলো পেলাম, আনঅফিসিয়ালি অনেক কিছু পেয়েছি। অফিসিয়ালি যেগুলো পেলাম, সিন্ধু ওয়াটার ট্রিটি এটা বন্ধ যেমন ছিল এটা বন্ধ থাকবে, এই শর্তের কোনো চেঞ্জ হয়নি। এটা একটা বড় জয়। আমরা 7টা পাকিস্তানের এয়ারবেসকে কার্যত ধ্বংস করে দিয়ে এসেছি। যেখান থেকে তারা মিলিটারি অপারেশন চালাতো সেটাকে ধ্বংস করে দিয়েছি, এটা আমাদের বড় সাকসেস। আমরা পাকিস্তানের 28টা জঙ্গি সংগঠনকে গুড়িয়ে দিয়েছি পাকিস্তানের বুকের মধ্যে গিয়ে, এবং তার মধ্যে মাসুদ আজহারের 14 জন ঘনিষ্ঠ আজহার রাউফ, যিনি ড্যানিয়েল পার্লের হত্যাকাণ্ডে জড়িত ছিল। মনে রয়েছে আপনাদের, ড্যানিয়েল পার্ল ইহুদি একজন জার্নালিস্ট ছিল যার গলা কেটে পাকিস্তান এই হত্যা করেছিল এই জেহাদি, তাকে ইন্ডিয়া নিকেশ করেছে। এবং আপনারা জানেন যে কান্দাহারে যে আমাদের যে প্লেন হাইজ্যাক হয়েছিল আজহার মাসুদ আজহারকে ছাড়ানোর জন্য,
তার মূল চক্রী এই রাউফকে ভারত নিকেশ করেছে। এরকম বড় বড় জঙ্গি সংগঠনকে নিকেশ করেছে, 28টা জঙ্গি সংগঠনকে ভারত গুড়িয়ে দিয়েছে। করাচি এয়ারপোর্ট বন্দর যেভাবে গুড়িয়েছে সেটা পাকিস্তানকে সারাতে আরো 1 বিলিয়ন মতো খরচা করতে হবে। এছাড়া সব থেকে বড় ব্যাপার হলো ভারতের যেটা এতদিন পর্যন্ত ছিল না, ভারত সেই জায়গাটা নিয়ে এসেছে যে এরপর শুধু কালকে পরশু বা এই যুদ্ধের ব্যাপার না, ইন এনি টাইম এরপর ভারতের বিরুদ্ধে যদি কোন রকমের সন্ত্রাসী হামলা হয়, ইন্ডিয়া উইল ট্রিট দিস অ্যাজ এ অ্যাক্ট অফ ওয়ার। ইন্ডিয়া এটাকে মনে করবে যে ভারতের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে এবং ইন্ডিয়া জবাব দেবে। এটা সব থেকে বড় আমাদের পাওনা। এরকম আরো অনেক পাওনা রয়েছে, তবে খুব ছোট করে যদি আপনাদের সামনে বলি কেন এই আত্মসমর্পণ করলো। প্রথমত বললাম যে পাকিস্তানের সম্ভবত 26 বিলিয়নের একটা ক্ষুদ্র ইকোনমি দেউলিয়া হয়ে যাওয়ার উপক্রম, সেখানে 4 বিলিয়ন অলরেডি ওয়াইপড আউট। এবং সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের সামনে এবার যেটা দেখাবো, আপনারা দেখতে পাচ্ছেন সম্ভবত চীন পাকিস্তানকে কোয়েশ্চেন করেছে। চীন বলেছে যে তোমাদের সঙ্গে আমাদের এটাই চুক্তি ছিল যে তোমরা JF-17, PL-15 এবং HQ-9 এইগুলো তোমরা শুধুমাত্র তোমাদের ডিফেন্স হিসাবে ব্যবহার করতে পারো, কিন্তু তোমরা প্রত্যাঘাতের জন্য ব্যবহার করতে পারো না। কিন্তু তারা সেই রুল ভায়োলেট করেছে। বেজিং পাকিস্তানের অ্যাম্বাসাডার মঈন হককে এর কারণ দর্শানোর জন্য বলেছে যে কেন তোমরা আমাদের রুল ভায়োলেট করেছো। অর্থাৎ পাকিস্তান যখন বুঝে যায় যে চীনের তরফ থেকে আর যে অস্ত্রগুলো তারা পেয়েছে সেগুলো ব্যবহার করলে এবার তাদের বিপদ আসবে, যে JF-16 যেটা আমেরিকার থেকে তারা কিনেছিল, সেই যদি যুদ্ধ জাহাজ তারা ব্যবহার করে তাহলে আমেরিকার রক্তচক্ষুর কোপে তাদের পড়তে হবে। তখন তাদের পিঠে আর কিছু থাকে না, কার্যত তারা বাধ্য হয় আত্মসমর্পণ করতে, নরেন্দ্র মোদীর পায়ের সামনে এসে পড়তে। সেই কারণে ফোনটা তারা করেছিল। মাথায় রাখবেন, নিশ্চিতভাবে আমাদের প্রশ্ন উঠতে পারে যে আমরা স্যাটিসফাইড বা স্যাটিসফাইড নয়। এটা কিন্তু যুদ্ধ বিরতি, এটা কিন্তু যুদ্ধের শেষ নয়। মাথায় রাখবেন, যে কোনো যুদ্ধ শুরু হলে এরকম যুদ্ধ বিরতি ঘটে। পাকিস্তান যেরকম রোগ স্টেট, এই ধরনের দেশকে বিশ্বাস করা যায় না। তার কারণ এরা আবার যদি যুদ্ধ বিরতির কোনো শর্ত লঙ্ঘন করে তাহলে ভারত যথাযথ জবাব দেবে। কিন্তু আমার তাতেও মনে হয়, যেহেতু খুব কম সময়ের মধ্যে ইনফরমেশনটা নিয়ে ভিডিও করছি, আগামী পর্বে আপনাদের সামনে আরো ব্যাখ্যা সমেত নিয়ে আসার চেষ্টা করব। কিন্তু এই আত্মসমর্পণ কোন কোন শর্তের বিনিময় হয়েছে সেই তথ্যটা এখনো আমাদের হাতে এসে পৌঁছায়নি সম্ভবত। তাই এটা এই মুহূর্তে ভারতের কাছে একটা বিশাল জয়। কেন বিশাল জয়? তার কারণ পাকিস্তান তাদের সর্বশক্তি প্রয়োগ করে দিয়েছে। তাদের স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র, মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র সবগুলো তারা ব্যবহার করে নিয়েছে। তাদের কাছে যত ড্রোন ছিল সেই ড্রোন একেবারে শয়ে ড্রোন তারা প্রত্যেকদিন নিক্ষেপ করে রেখে নিয়েছে। ভারতকে তারা পেনিট্রেট করতে পারেনি। হ্যাঁ, দু একটা জায়গায় কোনো একটা বাড়ির রান্নাঘর উড়েছে, কোনো একটা ইটের বাড়ি টিনের চাল উড়েছে, এইরকম ঘটনা ডেফিনেটলি ঘটেছে এবং তারা কয়েকজন সিভিলিয়ানকে অবশ্যই মেরেছে। কিন্তু সেই ধরনের ঘটনা এই যুদ্ধ চলাকালীন ছাড়াও আমাদের সঙ্গে অনেক ঘটনা ঘটে। তার কারণ পাকিস্তানের লক্ষ্যবস্তু আমাদের সিভিলিয়ানদের মারা। কিন্তু এছাড়া একটা মিলিটারি ক্যাম্প, একটা কোনো ইনস্টিটিউট, এয়ারপোর্ট, এয়ারবেস, কোনো কিছু তারা ভারতের স্পর্শ করতে পারেনি। অথচ আমরা আপনাদের বললাম কি কি গুড়িয়ে দিয়েছি। 28টা জঙ্গি সংগঠনকে অপারেশন সিন্দুরের দিন আমরা গুড়িয়ে দিয়েছি। 7টা এয়ারবেসকে আমরা গুড়িয়ে দিয়েছি। পাকিস্তানের বন্দরকে, নৌ বন্দরকে আমরা যেভাবে ভেঙে দিয়েছি সেটা গড়তে অন্তত তাদের আরো 4 থেকে 5 বছর সময় লাগবে। অর্থাৎ আমরা we already have penetrated wherever we wanted। আমাদের লক্ষ্য কখনোই ছিল না সিভিলিয়ান। আমরা যেখানে চেয়েছিলাম সেখানে লক্ষ্যবস্তুতে আঘাত করে আমরা বুঝিয়ে দিয়েছি যে ভাই আমাদের সঙ্গে পাঙ্গা নিও না। আর ওরা ওদের কার্যত সর্বশক্তি ব্যবহার করে, ওই নিউক্লিয়ার ওয়েপনটি ছাড়া, সর্বশক্তি আর শাহিন ছাড়া এই সর্বশক্তি ব্যবহার করে ওরা বুঝে গিয়েছিল ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম ভেদ করে তাদের পরমাণু অস্ত্র পর্যন্ত আসতে পারবে না। এইটা বোঝার পর যখন লাগাতার দুদিন আপনারা দেখেছেন সন্ধ্যেই ড্রোনের পর ড্রোন ছুড়ে যখন তারা বুঝতে পেরে গিয়েছে যে আমাদের এই অবেদ্য আকাশকে তারা কিছুতেই ভেদ করতে পারবে না, তখন তাদের হাতে আর কিছু ছিল না। একদিকে চীন বলে দিয়েছে কেন তাদের অস্ত্র ব্যবহার করছে, পাকিস্তানের তরফ থেকে থ্রেট এসেছে, মাফ করবেন আমেরিকার তরফ থেকে থ্রেট এসেছে,
4 বিলিয়ন ইকোনমি দুদিনের মধ্যে ওয়াইপড আউট। পাকিস্তানের শেয়ার মার্কেট লাস্ট 3-4 দিনে হিস্টোরিক্যালি পতন হয়েছে, অন্তত এক এক দিনে 7,000 পয়েন্ট করে নেমেছে। এইরকম পরিস্থিতিতে জল বন্ধ, এইরকম পরিস্থিতিতে দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পর নরেন্দ্র মোদীর পায়ের কাছে পড়া ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। সেই কারণেই এটা তারা করতে বাধ্য হয়েছে। তবে বিস্তারিত তথ্য আপনাদের সামনে আনবো, আপনারা অপেক্ষা করবেন। আপনাদের মতামত আজকের পর্বে গুরুত্বপূর্ণ। আমরা কি স্যাটিসফাইড? আমি জানি আপনাদের মধ্যে অনেকেই স্যাটিসফাইড হবেন না, এবং খুব স্বাভাবিক সেটা, আমি সেটাকে সম্মান করি। কিন্তু একটু আমাকে সময় দেবেন, পরবর্তী বিশ্লেষণ করার সময় আপনাদের এই প্রশ্নগুলো আমি নিশ্চিতভাবে উত্তর দেব। তাই বলছি, আপনাদের ওপেন কোয়েশ্চেনগুলো লিখুন। সেই প্রশ্নগুলো আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমি পড়ি, আপনারা সেটা ভালো করে জানেন, রিয়েলাইজ করেন। তাই আপনাদের কোয়েশ্চেনগুলো লিখুন, আমি চেষ্টা করব যতটা পারার সেগুলো পড়ে পরবর্তী পর্বে সেই কোয়েশ্চেনগুলোর আনসার দেওয়ার। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি জয়, জয় হিন্দ। কেউ যদি কিছু লিখতেও না পারেন, এই কথাগুলো অন্তত লিখবেন। বন্দে মাতারাম, জয় হিন্দ।